আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিন্তু অ্যাসাইনমেন্টের শেষ নেই এবং তিন ফরম্যাটেই সমানভাবেই মনোযোগ দেওয়ার সময় কিন্তু এসেছে। আমরা যদি তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের এই মুহূর্তে পরিস্থিতির কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে প্রায়োরিটি যেই টুর্নামেন্টটাকে দিতে হবে সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপ, যেটা সবচেয়ে সন্নিকটে চলে এসেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ইন্ডিয়ার মাটিতে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের টি-20 স্কোয়াডটাকে সেটার জন্য প্রস্তুত রাখতে হবে। এবং সেই ব্যাপারটা মাথায় রেখে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রিসেন্ট যেই প্রোগ্রেসটা হচ্ছে টি-20 ক্রিকেটে, স্কোয়াডটা কিভাবে সলিড করতে হবে, নির্বাচিত করতে হবে এবং সেই সাথে কোন কোন খেলোয়াড়দেরকে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নিয়ে যাবে একটা সাফল্য পাওয়ার জন্য, সেই দিকটাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আলাদা নজর রাখতেই হবে ডেফিনেটলি। এবং এরই মধ্যে অবশ্য অন্যান্য অনেক ফ্যাক্টরস জুড়ে দেওয়া যায়। ফর এক্সাম্পল, সামনে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন আসছে, এবং জাতীয় নির্বাচনটা যদি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যেই ব্যাপারটা ঘটবে এবং তখন কিন্তু আসলে যত ধরনের ক্রিকেটিভ অ্যাক্টিভিটিস আছে সেটাও একটা ব্যাক সিটে চলে যেতে পারে একটা পর্যায়ে গিয়ে। সো তার আগেই কিছুটা গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ডেফিনেটলি থাকবে। বিসিবি সেই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসাইনমেন্ট যদি টি-20-র ক্ষেত্রে ধরি, তাহলে রিসেন্ট যেটা আসছে সেটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ। আয়ারল্যান্ড ঘরের মাটিতে আসছে এবং সেখানে বাংলাদেশকে খেলতে হবে 3টা টি-20। তার আগে অবশ্য 2টো টেস্ট বাংলাদেশ খেলবে। এখন শুধুমাত্র টি-20-র দিকে যদি ফোকাসটা রাখি, সেই জায়গায় তো অবশ্যই অনেক কথাবার্তা হয়ে গেছে এবং বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপের মাত্র 3-4 মাস আগে এখন তাদের দলে কি কি পরিবর্তন আনবে সেটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে। এবং সেই জায়গাটার ভেতরে অনেকেই আসলে দাবি জানাচ্ছেন মিডল অর্ডারের ব্যাটিংটার দিকটাতে একটু নজর দেওয়ার জন্য, এবং সেখানে পোটেনশিয়াল কিছু কন্টেন্ডার্সকে তুলে আনা হচ্ছে যাদেরকে আসলে এক্সপেরিমেন্ট করানোর জন্য আয়ারল্যান্ড সিরিজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এখন আমরা যদি চিন্তা করি আয়ারল্যান্ড সিরিজে কোন কোন খেলোয়াড়রা সুযোগ একটা তাদের প্রাপ্য আছে, সেই হিসেবটা যদি চিন্তা করি, সেখানে কিন্তু আমাদের পরিসংখ্যানগত দিক থেকে যদি তাকাতে হয়, এ বছরের যেই এনসিএল টি-20টা অনুষ্ঠিত হয়েছে সেই এনসিএল টি-20-র দিকে আমাদের চোখ রাখতে হবে এবং সেই জায়গার উপর ভিত্তি করেই আমরা হয়তো কিছু সিদ্ধান্ত নেয়ার কাজ করতে পারি, কিংবা কিছু অপরচুনিটিস কাদের দেয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আরেকটু পরিষ্কার একটা ধারণা রাখতে পারি। তো এখন আমরা শুরুতেই যদি যাই, এনসিএল টি-20-তে টপ রান স্কোরার কে হয়েছিলেন? সেই টপ রান স্কোরার ছিলেন মাহমুদুল হাসান জয়। 300-র উপর রান তিনি করেছেন, সেখানে একটা টি-20 ম্যাচে একটা সেঞ্চুরিও পেয়েছেন, যেটি তার টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সো এই ধরনের হিসাব যদি করি, তাহলে কিন্তু মাহমুদুল হাসান জয় অনেক উপরের দিকে থাকেন। তবে তিনি একজন টপ অর্ডার ব্যাটার, মূলত ওপেনিং স্লটে ব্যাট করেন। এখন বাংলাদেশের সমস্যা কি ওপেনিং স্লটে? আমার কাছে মনে হয় যে সেখানে বেশ কিছু অপশনস বাংলাদেশের ইতিমধ্যেই রয়েছে। জাতীয় দলের ভেতরে সাইফ হাসান আছেন, তানজিদ তামিম আছেন, ইমন আছেন, সৌম্য সরকারকেও সেই জায়গায় কনসিডার করা যায়। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে একদম টপ অফ দ্য অর্ডারে বাংলাদেশের বোধহয় ওই প্রয়োজনীয়তাটা নেই এই মুহূর্তে যে খুব বেশি সাফল করা। ওপেনিং স্লটের জন্য 4জন কন্টেন্ডার রয়েছেন, 4জনের মধ্যে হয়তো 3জন বিশ্বকাপে যাবেন, এরকমও হতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমার কাছে মনে হয় যে মাহমুদুল হাসান জয়জন ওপেনার, তিনি কি সুযোগটা ওয়ারেন্ট করেন কিনা আমার সন্দেহ আছে। আমরা মিডল অর্ডারের দিকে যদি যাই, এই মুহূর্তে বাংলাদেশের টি-20 সেটআপের মিডল অর্ডারে 4, 5, 6 বা 7 এইসব জায়গার ভেতরে যারা ব্যাটিং করবেন, এই জায়গাটাতে বাংলাদেশের কারেন্ট সেটআপে রয়েছেন জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়। এই হচ্ছে এই 4জন ব্যাটার। এখন এই 4জনের জায়গায় যদি আমরা রিপ্লেসমেন্ট খুঁজতে চাই, সেই ক্ষেত্রে আমরা টি-20 দলটাতে আসলে কাকে কাকে ইনক্লুড করতে পারি। এখন এনসিএল এর যদি আমরা পরিসংখ্যানগুলো দেখি, সেই জায়গায় কিন্তু আমরা দেখব মিডল অর্ডারে কিছু কিছু ব্যাটার খুব ভালো করেছেন। ফর এক্সাম্পল, আমি ইয়াসির আলী চৌধুরী রাব্বির কথা বলতে পারি, যিনি চট্টগ্রাম ডিভিশনের ক্যাপ্টেন ছিলেন এবং দলটাকে নিয়ে তিনি খুব ভালো একটা অবস্থায় নিয়ে চলে গিয়েছিলেন, কোয়ালিফায়ার্স পর্যন্ত চলে গিয়েছিল চট্টগ্রাম দলটা, এবং ইয়াসির সেই ম্যাচগুলোতেও ভালো করেছেন। ওভারঅল 200-র উপর রান ইয়াসির আলী চৌধুরী রাব্বির রয়েছে এবারের এনসিএল টি-20-তে, এবং সেটা তিনি মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে ফিনিশারের রোলেই কাজ করেছেন। তারও আগে যখন টপ এন্ড টি-20 খেলতে বাংলাদেশ এ দল গিয়েছিল অস্ট্রেলিয়াতে, সেখানেও কিন্তু ইয়াসির আলী রাব্বি যে কয়বার সুযোগ পেয়েছেন বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। আরও একজন ব্যাটারের কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। এবং বাংলাদেশের আসলে ওই যে মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে আপনারা একজন বাহাতি ব্যাটারের খোঁজ যদি করতে থাকেন, এই মুহূর্তে পাইপলাইনের মধ্যে আফিফ ধ্রুবর চেয়ে বেটার অপশন এই মুহূর্তে নেই যারা বাইরে আছেন তাদের ভিতরে। শামীম হোসেন পাটোয়ারিকে যদি রিপ্লেস করতে চান উইথ এ সিমিলার প্রোফাইল, এখন আসিফ কিন্তু ডানহাতি বোলিং করতে পারেন অফ স্পিন, সেই সাথে মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে ব্যাটিংটা করতে পারেন, এবং সেই সাথে একজন চৌকস ফিল্ডারও। সো শামীমের যেই অভাবটা বা শামীম যা করতে পারতেন, যেটা তিনি এখনো পারফরমেন্স করে দেখাতে পারছেন না, তাকে একটা ব্রেক দিয়ে আফিফ হোসেন ধ্রুবকে কি একটা সুযোগ দেওয়া যায় কিনা, সেটা অবশ্যই একটা
পজিটিভ দিক হতে পারে, কারণ এই জায়গাটাতে আমার কাছে মনে হয় খুলনার হয়ে আফিফ এনসিএলেও মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিয়েছেন, তার আগে টপ এন্ড টি20তেও বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। সো আফিফের কাছ থেকে যদি আপনি ভালো কিছু রানস এক্সপেক্ট করতে চান তাহলে এই আয়ারল্যান্ডের সঙ্গে টি20 সিরিজটায় তাকে মিডল অর্ডারে সুযোগ দেওয়া যেতে পারে। আরও একজন ক্রিকেটারের নাম বলি যিনি একজন অলরাউন্ডার, এবং বাংলাদেশ আসলে অলরাউন্ডারের খোঁজ করে, কারণ টি20 দলটার মধ্যে আপনি যত বেশি অলরাউন্ডার রাখতে পারবেন ততই আপনার সুবিধা। সো সেই জায়গার মধ্যে আমার মনে হয় যদি একজন রিপ্লেসমেন্ট আপনি খুঁজতেই চান, সেই ক্ষেত্রে এনসিএল টি20তে দুর্দান্ত পারফর্ম করা বল হাতে ব্যাট হাতে মোসাদ্দেক হোসেন সৈকত, তাকেও কিন্তু কনসিডারেশনে আনা যেতে পারে। এই মুহূর্তে অবশ্য মোসাদ্দেক সৈকতকে হংকং সিক্সেস যে টুর্নামেন্টটা আছে, হংকংয়ে অনুষ্ঠিত হবে খেলাগুলো, সেই টুর্নামেন্টের জন্য বিবেচিত করা হয়েছে এবং তিনি সেই টুর্নামেন্টে দলের সঙ্গে যাচ্ছেন। তবে এই যে এনসিএল টি20 সেখানে কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন, 160 স্ট্রাইক রেটে প্রায় 180-র মতো রান করেছেন, 7টা উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, এবং দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। ক্রিটিক্যাল মোমেন্টে এসে মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে এসে তিনি দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন এনসিএল টি20তে। সো তাকেও কিন্তু ইম্পর্টেন্টলি একটা কনসিডারেশনে রাখতে পারেন, এবং তিনি আসলে এক্সপিরিয়েন্সড একজন ক্যাম্পেইনার, সুতরাং মাঝে মধ্যেই আপনার বিশ্বকাপ দলের মধ্যে কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, এবং যারা ফর্মে আছেন তাদের মধ্য থেকে যদি সিলেকশনটা হয় আমার মনে হয় সেই ক্ষেত্রে মোসাদ্দেক হোসেন সৈকত একটা খুব ভালো কল হতে পারেন সেই জায়গায়। এবং নুরুল হাসান সোহান যিনি আসলে স্ট্রাগল করছেন, তার জায়গায় আসলে কে এই জায়গাটা ধরতে পারেন? আমার কাছে মনে হয় যে পাইপলাইনের মধ্যে ডেফিনেটলি বাংলাদেশের 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের যে ক্যাপ্টেন রয়েছেন আকবর আলী, তাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা সেটা নিয়ে ডেফিনেটলি বিসিবি কনসিডারেশন করতে পারে, কারণ আকবর আলী আসলে ওই 2020-এর পর তিনি কিন্তু আসলে ন্যাশনাল টিমে সেভাবে করে কিন্তু জায়গায় পাননি বলা যেতে পারে, মেজর কোনো টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি তিনি। ওই যে এশিয়ান গেমস কিংবা এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশের টি20 দলকে রিপ্রেজেন্ট করেছেন, সেখানে পারফরমেন্স দিয়েছেন। তার পরিসংখ্যান যদি আপনি দেখেন আপনার কাছে কিন্তু মনে হবে না যে তিনি অসাধারণ কিছু করে ফেলেছেন ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ব্যাট। তবে আকবর আলীর যে বেস্ট পার্টটা, যেটা আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি, যে তাকে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তৈরি করা হচ্ছিল সেই শুরু থেকে, এবং তিনি বাংলাদেশের সবচাইতে বড় যে ট্রফিটা, আইসিসির একটা বৈশ্বিক ট্রফি, সেটা কিন্তু এনে দিয়েছেন। এবং মূলত তিনি ক্যাপ্টেন ছিলেন ওই দলটার, সে কারণেই তাকে প্রশংসা করা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। একজন ক্যাপ্টেনের আসলে বিশাল বড় রোল থাকে ইন টার্মস অফ ব্রিঙ্গিং আপ দ্য মোরাল অফ দ্য টিম, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় আকবর আলীর চেয়ে বেটার অপশন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে পাওয়া খুবই দুষ্কর। খুবই চমৎকার একটা ক্রিকেটিং ব্রেইন, এবং সময় মতো তিনি আসলে পারফরমেন্সটা দেন। আপনি তার পারফরমেন্স প্রতি ম্যাচে ভুরি ভুরি রান করে দেবেন ব্যাপারটা এরকম নয়, তবে যখন দল বিপদে আছে, যখন দলের যা প্রয়োজন, সেই সময় কিন্তু আকবর আলী মোর অর লেস জ্বলে ওঠেন। এবারে এনসিএল টি20-র কথা অ্যাজ এন এক্সাম্পল ধরে নেওয়া যেতে পারে, তিনি 200-র উপর রান করেছেন, স্ট্রাইক রেট 150-এর মতো, এবং মূলত তার রানগুলোই এসেছে ওই প্লে অফ গেমগুলোতে বা নকআউট টাইপের গেমগুলোতে, যেগুলোতে রংপুরকে জিততেই হতো। এবং রংপুরের মতো একটা ভেরি মাচ অ্যাভারেজ একটা টিমকে, যেখানে আসলে খুব বেশি তারকা নেই, খুব বেশি বড় নাম নেই, এই ধরনের একটা দলকে তিনি দ্বিতীয়বারের মতো এনসিএল টি20-তে চ্যাম্পিয়ন করেছেন। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার কাছে মনে হয় যে আকবর আলী কুড বি আ ভেরি ভেরি গুড অপশন, এবং তাকে আসলে এখনো পর্যন্ত যেহেতু সুযোগ দেওয়া হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি চাপটা কিভাবে নেবেন সেই বিষয়গুলো এক্সপেরিমেন্ট করার জন্য, আয়ারল্যান্ড সিরিজের চেয়ে বেটার সিরিজ তো আসলে হতেই পারে না। আপনি বড় বড় দলগুলোর দিকে তাকান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, তারাও কিন্তু যখন আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হয় তখন কিন্তু তারা তাদের ফ্রিঞ্জ খেলোয়াড়দেরকে একটা সুযোগ তৈরি করে দেন, যারা এখনো পর্যন্ত সুযোগ পাননি, যারা ডোমেস্টিক লিগে ভালো করেছেন, তাদেরকে কিন্তু একটা চান্স দেওয়া হয়। সো আয়ারল্যান্ড সিরিজে আমার কাছে মনে হয় যে ফুল অন এক্সপেরিমেন্ট মোডে বাংলাদেশ যেতেই পারে, এবং সেই জায়গায় বিশেষ করে আমি বলবো ব্যাটিংটা, এবং বিশেষ করে মিডল অর্ডার ব্যাটিংটা, এই জায়গায় যে 4টা অপশনের নাম বলেছে এই 4টা অপশনকে বাংলাদেশ চেষ্টা করে দেখতে পারে। এবং সেখানে আপনি একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছেন, তাই তো? সেখানেও কিন্তু আবু হায়দার রনির নামটা আপনি নিয়ে আসতে পারেন। আবু হায়দার রনি তিনি বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে তিনি তার ব্যাটিংয়ে ট্রিমেন্ডাস একটা ইম্প্রুভমেন্ট আনছেন, এবং টি20 ক্রিকেটে কিন্তু এই ধরনের একজন বাহাতি বোলার যিনি ব্যাটিং করতে পারেন, এরকম একজন বোলারকে বা এরকম একজন অলরাউন্ডারকে আপনি যদি আপনার দলের সুযোগ দেন তাহলে তিনি হয়তো একটা বেটার পারফরমেন্স নিয়েই আসতে পারেন। আগে একটা সময় তার সাথে কম্পিটিশন হতো মুস্তাফিজুর রহমানের, শর্টার ফরম্যাট অফ ক্রিকেটে মুস্তাফিজ এবং আবু হায়দারের মধ্যে যে কোনো একজন সিলেক্টেড হবেন, ওরকম সিচুয়েশনে মুস্তাফিজ দলে ঢুকেছিলেন 2015-তে, এবং তারপর তো তাকে আর পিছেই ফিরে তাকাতে হয়নি। একসঙ্গে ম্যাচ খেলেছেন বোধহয় আবু হায়দার রনি মুস্তাফিজ টি20 ইন্টারন্যাশনালসে 3টা বা 4টা। এছাড়া কিন্তু মুস্তাফিজই সিলেক্টেড হয়েছেন, আবু হায়দারকে নেগলেক্ট করা হয়েছে বা তাকে আসলে নেওয়া হয়নি, এবং সেটার পেছনে কারণও ছিল তার বোলিং পারফরমেন্সটা আসলে অতটা আশানুরূপ
আমরা অনেক সময় পাই না। বিপিএল এ তিনি হুটহাট একটা দুটো ভালো ম্যাচ খেলে ফেলেন, একটা দুটো ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স তিনি দিয়ে ফেলেন, তবে অনেক সময় আবার দেখা যায় যে তিনি এক্সপেন্সিভ হয়ে যান। তবে ওই যে এক্সপিরিয়েন্সটা তিনি গেইন করছেন, ওই যে অভিজ্ঞতাটি তিনি গেইন করছেন এবং ইমপ্রুভমেন্ট দেখাচ্ছেন, সেইটাকে কিন্তু আসলে কনসিডারেশনে আনা উচিত। সো আমরা চিন্তা করে দেখতে পারি বাংলাদেশ এই আয়ারল্যান্ড সিরিজটার মধ্যে যদি কিছু পরিবর্তন আনতে চায়, সেই ক্ষেত্রে যে 5টা নাম বললাম, এই 5টা নামকে বাংলাদেশ সুযোগ করে দিতে পারে। মোসাদ্দেক হোসেন সৈকত একজন অলরাউন্ডার, আবু হায়দার রনি একজন পেস বোলিং অলরাউন্ডার, ইয়াসির আলী চৌধুরী রাব্বি যিনি কিনা খুব ভালো ফর্মে আছেন মিডল অর্ডারে, তাওহিদ হৃদয়ের জায়গায় তাকে হয়তো একটা চেষ্টা করানো যেতে পারে। এবং সেই সাথে আপনি অবভিয়াসলি চিন্তা করবেন আফিফ হোসেন ধ্রুবর কথাটাও, যিনি এই সময়টার ভিতরে ভালো পারফর্ম করছেন। বাহাতি একজন মিডল অর্ডার ব্যাটার যদি প্রয়োজন হয়, যিনি বোলিংও করতে পারেন একটুখানি, সেটা আফিফ ইজিলি হতে পারেন। এবং নুরুল হাসান সোহানের যে প্লেসটা রয়েছে সেই জায়গায় ডেফিনেটলি আপনি আকবর আলীকে চেষ্টা করে দেখতে পারেন। এখন আমার সঙ্গে আপনাদের মতামতের অমিল মিল কোথায় আছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে বাংলাদেশের এই টি-20 সিরিজটার আগে এই খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়াটা কি কতটুকু যৌক্তিক সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং যাদের নাম বললাম, যে 5 জনের নাম বললাম, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, আকবর আলী, আফিফ হোসেন ধ্রুব, এরা কি সুযোগ ডিজার্ভ করেন কিনা, বা এদের মধ্যে কয়জন সুযোগ ডিজার্ভ করেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।